আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক জনকণ্ঠ পত্রিকার শিক্ষা সাগর পাতার বিশেষ আয়োজনে। শিক্ষা মানব জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, আর আমাদের এই বিশেষ আয়োজন এই শিক্ষার বিভিন্ন নানা দিক নিয়ে, এর চ্যালেঞ্জগুলো নিয়ে এবং সফলতার পথগুলো নিয়ে। আমরা এই আয়োজনে একজন শিক্ষাবিদ তথা একজন শিক্ষকের সাথে কথা বলবো। আমরা তার কাছ থেকে জানতে চাইবো তার অভিজ্ঞতার আলোকে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে একজন শিক্ষার্থী তার জীবনে সফল হতে পারে। আজ আমরা আমাদের স্টুডিওতে এমনই একজন শিক্ষাবিদকে পেয়েছি, যিনি তার সহজবোধ্য পাঠদান পদ্ধতির মাধ্যমে হাজারো শিক্ষার্থীর হৃদয়ে ইংরেজি ভীতি দূর করে ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করেছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সাউথ এশিয়ান কলেজ চট্টগ্রাম এর ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, আমাদের জনকণ্ঠ শিক্ষাসাগর পাতার নিয়মিত লেখক জনাব তানভীরুল হক স্যার। আমরা তানভীরুল হক স্যারকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন স্যার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আসলে দৈনিক জনকণ্ঠ এবং শিক্ষাসাগর পরিবার এবং টিমকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। আর সেই সাথে আসলে শিক্ষাসাগরের সাথে আমাদের শিক্ষা জীবনের অনেক কিছু জড়িত আছে। সেই 90-এর দশকে যখন আমরা শিক্ষার্থী স্টুডেন্ট ছিলাম, স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন কিন্তু আসলে প্রতিদিন এই একটি পাতার জন্য অপেক্ষা করতাম। কতদিন শুধু এই পাতা, এখানকার মাধ্যমে যে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হয়েছে, এটা আসলে আমাদের সেই জেনারেশন ছাড়া এটার উপলব্ধি করাটা কঠিন। ধন্যবাদ আপনাদের এরকম একটি সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। জি স্যার, আসলেই আমরা 90-এর দশকের কথা বলছিলেন। আমরা কিন্তু এখন যেহেতু ডিজিটাল জগৎ, এখন এই ডিজিটালি আমরা এই জিনিসটাকে এখন নতুন ভাবে আবার এই জেনারেশনের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। স্যার, আসলে আমি প্রথমে একটা জিনিস জানতে চাচ্ছি যে ইংরেজি এই বিষয়টিকে কিন্তু সবাই অত্যন্ত কঠিন এবং ভীতিকর মনে করে। তো সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে ইংরেজি শিক্ষার গুরুত্ব কতটা, একজন শিক্ষার্থীর কাছে ইংরেজি শেখাটা কতটা জরুরি? প্রথমেই আমরা যে বিষয়টি বলতে পারি সেটি হচ্ছে, আজকে তো একটা গ্লোবাল ভিলেজ, এআই এর এই যুগে ইংরেজি ছাড়া আসলে আমরা বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ থেকে শুরু করে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের যে প্রয়োজন, এই সবকিছুর মূলে কিন্তু ইংরেজি। কারণ হচ্ছে ইংরেজি ছাড়া এই গ্লোবাল ভিলেজে আমরা টিকে থাকতে পারবো। আর বর্তমানে কিন্তু এআই এর যুগ, সো এআই এর যুগে ইংরেজি গুরুত্বটা আরো বেড়ে গিয়েছে। কারণ এর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বহির্বিশ্বের সাথে আমরা যদি কম্পিট করতে না পারি, আমরা যদি তাদের সাথে প্রতিযোগিতা করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে ইংরেজির ভূমিকাটা কিন্তু অপরিসীম। আমি বলবো যে আইটির পাশাপাশি ইংরেজির গ্লোবাল, বাংলা আমাদের মাতৃভাষা, এটা আমাদের প্রাণের ভাষা, কিন্তু সেই সাথে বহির্বিশ্বে যদি আমরা আমাদেরকে ইমেজকে ঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আইটির পাশাপাশি ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ইংরেজি আসলে একটি ভয়ের বিষয়। তা আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে এটার যদি একটা সমন্বিত, সেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা যদি কমপ্লিট একটা মানে আমরা বলতে পারি একটা পুরো শিক্ষা পলিসিটাকে সাজানো হতো, তাহলে ভালো হতো। দেখা যায় যে প্রাইমারি স্কুলের শিক্ষার সাথে কিন্তু স্যার সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি বা উপরের দিকে ইউনিভার্সিটির অনেক জায়গায় আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে পারি একটা ঘাটতি রয়েছে আর কি। তো ভয় না, এই ভয়টাকে জয় করতে হলে ইংরেজি আসলে এটা ভাষা হিসেবে নিতে হবে, এটা অন্যভাবে না নিয়ে, এটা একটা পড়ার সাবজেক্ট এভাবে না নিয়ে আমি যদি এটাকে ভাষা হিসেবে নিই, ভাষা শেখাটা আনন্দ অন্যরকম। আসলেই তাই। তো স্যার, এখন আমরা যদি একটু একাডেমিক্যালি যাই, দেখা গেছে যে অনেকে কিন্তু বুঝে না বুঝে মুখস্থ করে, তো সেটা একটা দিক আছে। তারপরে গ্রামাটিক্যালি যে বিষয়গুলো আছে, আমরা শুনেছি যে ইংরেজির ভাষা যদি শিখতে চাই, যাই করতে চাই, গ্রামাটিক্যাল ব্যাপারগুলো খুব ভালোভাবে শিখতে হবে। এখন একজন শিক্ষার্থী এই গ্রামারের বিষয়ে যদি এক্সপার্টাইজ অর্জন করতে চায়, তাহলে তার স্টেপগুলো কেমন হবে, প্রথম বা এরপরে কিভাবে আগাতে পারে? আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার একাডেমিক পার্ট, যেখানে আমার গ্রামার বা আদার জিনিসগুলো আমার খুবই বেশি প্রয়োজন।
আরেকটা হচ্ছে আমরা যে কমিউনিকেশন যে স্কিলটা আছে বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা যেটাকে বলছি, এই কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু গ্রামারের চাইতে তার প্র্যাকটিসটা এবং তার লার্নিং মেথডটাকে মানে বা সিস্টেমটাকে কিন্তু একটু পরিবর্তন আনতে হবে। গ্রামার আমাদের অবশ্যই, কারণ গ্রামার ছাড়া যেহেতু এটা আমাদের আমরা নেটিভ স্পিকার না, সো গ্রামারের আসলে ভূমিকা এখানে অনেক বেশি। বিশেষ করে প্রাথমিক অবস্থায় আমাদের অনেকগুলো বিষয় আমাকে গ্রামার বেসড শিখতে হবে, এবং না হলে আমরা একাডেমিক যে ভালো রেজাল্টগুলো পারবো না। সেই সাথে আমাকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজও আমাকে জোর দিতে হবে, যাতে যেটা আমাদের ছোটবেলায় প্রাইমারি স্কুলগুলোতে আমাদের কিন্তু লিসেনিং পার্টটা নাই, তারপর হচ্ছে আমরা যদি বলি স্পিকিং পার্টটা নাই। তার মানে আমরা এই দুটি পার্ট কিন্তু এখনো আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা শূন্যতা আছে। এই শূন্যতাটাকে যদি আমরা মানে দূর করতে পারি, তাহলে কিন্তু সে যদি লিসেনিং না হয়, তাহলে কিন্তু স্পিকিং স্কিলটা তার বাড়ে না। কারণ একজন শিক্ষার্থী কিন্তু আমরা ছোটবেলায় আমরা বাংলার কথা কল্পনা করি, বাংলা ভাষায় আমরা কি করছি, বাংলা ভাষায় কিন্তু প্রথমে আমরা 2 বছর 3 বছর একটা বাচ্চা কিন্তু শুধু লিসেনিং করছে, Exactly. শত শত মানুষ এসে কথা বলছে তার সাথে, বাচ্চার Yes. সাথে, সে কিন্তু বলছে না, সে জাস্ট লিসেনিং করছে। তারপরে দেখেন তার মুখ থেকে কিছু কথা বের হচ্ছে, তারপরে সে স্পিকিংটার হওয়ার পরে তারপর আমরা তাকে হয়তো পড়াচ্ছি রিডিং স্কিল, তারপরে রাইটিং স্কিল। আসলে স্কিলগুলো কিন্তু আমাদের এখনো অবহেলায় আছে। আর গ্রামাটিক্যাল বিষয়গুলো আমরা হচ্ছে কি যে আমরা ডেফিনিশনের দিকে, আপনার স্যার আমরা দুজনই যদি আগের ইয়েতে ফিরে যাই, দেখেন আমাদের কিন্তু ডেফিনেশন গুলো মুখস্থ করো, মানে পার্টস অফ স্পিচ কাকে বলে এগুলো কিন্তু আমরা মুখস্থ করতাম, নাউন কাকে বলে এগুলো আমরা মুখস্থ করতাম। এমনকি মানে যে ভাষা পড়ে ওই যে বই বা কি আমরা ডেফিনেশন আগে মুখস্থ করতাম, যে ওই গ্রামারের সংজ্ঞাও আমাকে মুখস্থ করতে হতো বা ব্যাকরণের সংজ্ঞা মুখস্থ করতে হতো। Exactly. ঠিক আছে, আসলে এই ডেফিনেশন মুখস্থ করে ইংরেজি শেখা আসলে সম্ভব না স্যার। আমাকে যেটা করতে হবে, আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমাকে অ্যাপ্লিকেশনে জোর দিতে হবে। তার মানে আমার লার্নিংটা হবে অ্যাপ্লিকেশন বেসড। Exactly. আমি যেটা হচ্ছে মানে মেমোরাইজ বেসড না, বা মেমোরাইজেশন থেকে আমাকে বের হয়ে এসে আমাকে শিখতে হবে যে আমি কিভাবে আমি লার্নিংটাকে নিচ্ছি এবং এটাকে আমার প্রয়োগ করা শিখতে হবে। স্টুডেন্ট এখন হচ্ছে কি অনেক সময় ইনপুট আছে আউটপুট নাই, সো এইটা অনেক বড় একটা ফ্যাক্ট মনে করি আমি আর কি স্যার। অনেক ভালো বলেছেন। আসলে স্যার ডেফিনেশন শিখে গ্রামার শেখা যাবে না। এক্স্যাক্টলি। তো এরপরে আমরা যেটা জানতে চাই স্যার আপনার কাছ থেকে, আমাদের দেখা যায় যে স্পিকিং এর ব্যাপার, এটা একাডেমিকের বাইরেও স্পিকিং পাওয়ারটা আমাদের খুব জরুরি দরকার। একজন শিক্ষার্থীর যদি স্পিকিং এর ব্যাপারে তার দক্ষতা অর্জন করতে চায়, ফ্লুয়েন্টলি স্পিক করতে চায় ইংলিশে, তো সেক্ষেত্রে কি ধরনের স্টেপগুলো নেওয়া উচিত আমাদের? প্রথমে আমরা বলতে পারি যে শিক্ষাক্ষেত্রে কিন্তু স্যার স্কুলের প্রভাবটা অনেক বেশি। স্কুল কলেজে যেহেতু একটা দীর্ঘ সময় তারা সেখানে থাকে, স্কুলগুলোকে যেমন আমি অনেক ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সন স্কুলও দেখেছি যে সেখানে বাংলার চর্চাটা বেশি হচ্ছে। এক্স্যাক্টলি রাইট। সেখানে যদি অনেক স্কুল আছে যে ইংলিশ ভার্সন কিন্তু বাংলা মেথডে পড়াচ্ছে, ক্লাসে বাংলায় পড়াচ্ছে। বাংলা সেখানে বাংলা তো অবশ্যই আমাদের এটা প্রাণের ভাষা, কিন্তু যখন আমি ইংরেজি সাবজেক্টটা পড়াতে যাচ্ছি বা অন্য একটা, তখনও কিন্তু আমি যদি আবার বাংলায় ব্যবহার করি, তখন ও তার শিক্ষার্থীর স্কিলটা আসলে বাড়বে কিভাবে। এবং আমরা কিন্তু আপনি আমার সন্তানও খুব ভালো স্কুলে বা আপনারও অনেক ভালো স্কুলে পড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরও একই সমস্যা। তো ওইখান থেকে বের হয়ে আসতে হলে যেটা হবে যে স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে। এক নম্বর বিষয়টা হচ্ছে এটা বাধ্যতামূলক করতে হবে, ভুলক সে ইংরেজি বলা শুরু করুক, বাচ্চারা ক্লাসে বলা শুরু করুক। এবং সেই সাথে এখন আমরা সে ক্লাসরুমের বাইরেও কিন্তু বিশাল একটা জগৎ। এখন আপনি জানেন এআই এর যুগে এখন এআই এর সাথে আমি কথা বলতে পারি। তো আমার কমিউনিকেশন স্কিলটা আমাদের সময় এগুলো ছিল না স্যার, যার কারণে আমরা হয়তো নিজেরা চেষ্টা করেছি মানে আমাদের স্কিলটাকে চেঞ্জ করার জন্য। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কিন্তু আধুনিক যুগে আমি এআই ব্যবহার করতে পারি, টেকনোলজি ব্যবহার করতে পারি, অনেক অ্যাপস আছে সেগুলো ব্যবহার করতে পারি, লিসেনিং আছে, প্রচুর ভিডিও আছে, ইউটিউব আছে, আরো অনেক কিছু আমাদের সামনে মিডিয়া এখন আছে। লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব কিছুর জন্য কিন্তু অনেক পদ্ধতি এখন আছে। সো আমাদেরকে 4টা স্কিলেই জোর দিতে হবে। আমাকে অল্প অল্প করে লিসেনিং করতে হবে, আমাকে অল্প অল্প করে রিডিং হ্যাবিটটা, আমাদের দেশের স্টুডেন্টরা কিন্তু ইংরেজি দেখেন, আপনি ইংলিশ ফর টুডের বাইরে গিয়ে একটা বাচ্চা কিন্তু কখনোই আপনি দেখেন কোনো একটা ছোট্ট একটা ইংরেজি কোনো টেক্সট বা কোনো কিছু সে কিন্তু ইংরেজিতে পড়ে না। এমনকি আমি ইন্টারমিডিয়েটে যে যারা এইচএসসি তে পড়ে এই শিক্ষার্থীদেরকে আমি বলি যে ইংলিশ ফর টুডের বাইরে ও কখনো আমার মনে হয় কথা বলে যে গত 1 মাসেও সে ধরেন একটা বেশি ইংরেজি কখনো কোথাও রিডিং করে নাই। তো তার রিডিং হ্যাবিটটা বাড়বে কিভাবে? আমরা যখন আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমি যখন আইএলটিএস পরীক্ষা দিচ্ছি তখন কি হচ্ছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং 4টা স্কিল কিন্তু সেখানে আছে। ওই জায়গায় গিয়ে আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারছে না। আর যখন আইএলটিএস আমি ভালো করতে পারছি না, তখন দেখা যাচ্ছে আমি যখন দেশের বাইরের বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমার একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আশেপাশের অনেক দেশ কিন্তু স্যার অনেক এগিয়ে গিয়েছে। আমরা যদি সেই দেশগুলো ভ্রমণ করি, সেগুলো দেশগুলো এগিয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু সেক্ষেত্রে অনেক পিছিয়ে আছি।
সেক্ষেত্রেও আমাদেরকে আমার মনে হয় নজর দিলে আরো ভালো হবে। অনেক ধন্যবাদ স্যার। আপনার সাথে এই বিষয়ে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে এই যে জেএসসি, এসএসসি, এইচএসসি, বিশেষ করে অ্যাডমিশন যে টেস্টগুলো হয় আমাদের দেশে, দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে দেখা যায় ইংরেজিতে ডিজাস্টার, মার্কস খুবই ভয়াবহভাবে খারাপ। এমনই বছর গিয়েছে 2 জন পাস করে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যারা ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় অ্যাডমিশন ফর্ম কিনতে পেরেছে তারাও তো যোগ্য পার্সন, তারা কিন্তু অবশ্যই ভালো মার্কস ক্যারি করেছে, ভালো স্টুডেন্ট। আমাদের মানদণ্ডে, মানে আমরা যে জিপিএ যে কারিকুলাম আছে সেটার মানদণ্ডে তারা ভালো স্টুডেন্ট। তো সেই স্টুডেন্টরা আমরা দেখলাম, আপনি বললেন 2 জন বা 2%, যাই হোক, মানে এই ধরনের ডিজাস্টারের কারণ কি এবং এখান থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি? প্রথমে এটা হচ্ছে যে আমাদের মানে শিক্ষা পদ্ধতিতে মানে অভিভাবকদের মাথায় একটা বিষয়, সেটা হচ্ছে শুধু জিপিএ 5 পাওয়া বা ভালো রেজাল্টের জন্য, অর্থাৎ লার্নিং এর চাইতে সে রেজাল্টটাকে সে গুরুত্ব দিচ্ছে বেশি। এই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। সেটা হচ্ছে সে লার্নিং বেস না হয়ে আমি জিপিএ 5 পেয়েছি, আমি ওকে, আমি খুব ভালো স্টুডেন্ট, এরকম। কিন্তু না, আসলে আমাকে লার্নিং এ গুরুত্ব দিতে হবে। সে যদি কিছু না শিখে এই জিপিএটা পায়, তাহলে কিন্তু তার পরবর্তী লাইফে গিয়ে সেটা করতে পারছে না, সার্ভাইভ করতে পারছে না। তা আমরা আসলে যখন ইন্টারমিডিয়েটে বিভিন্ন এডমিশন টেস্টের পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে সেখানে কিন্তু ভোকাবুলারি বেস প্রচুর প্রশ্ন থাকছে। এখন ভোকাবুলারি প্রশ্নগুলো আমাদের টেক্সটের ওই ব্যবস্থাটা নেই। আমাদের যদি এমন একটা কমপ্লিট একটা পলিসি থাকতো যে একটা বাচ্চা ক্লাস 1-এ এই শব্দগুলো শিখবে, ক্লাস 2-তে এসে, 3-তে এসে, 4-এ এসে এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত তার একটা ধারাবাহিক একটা লার্নিং থাকবে, সে ওই ওয়ার্ড গুলো শিখবে, ওয়ার্ড গুলো ব্যবহার করবে, সে কোন বিষয়টা লিসেনিং করবে, কোন বিষয়গুলো স্পিকিং করবে। এটা আবার হচ্ছে যে ওই যে আমি বলেছি যে একটা গ্যাপ থেকে যাচ্ছে প্রাইমারির সাথে হাই স্কুল, এটা একটা কমপ্লিট একটা মানে গবেষণা হয়ে এই জিনিসটা যদি শিক্ষার্থীদের দেওয়া হয়, তাহলে সে ছোটবেলা থেকে ওই জিনিসগুলো শিখবে। এখন দেখা যাচ্ছে যখন অ্যাডমিশন টেস্টে এসে তাকে যখন ভোকাবুলারি বেস প্রশ্ন করা হচ্ছে, কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, সিলেবাসের বাইরে থেকে যখন প্রশ্ন করা হচ্ছে, তাকে গ্রামাটিক্যাল বিষয়গুলো প্রশ্ন করা হচ্ছে। গ্রামারের তো সে টেক্সট বেস গ্রামার গুলো পড়ে এসেছে, হয়তোবা সে 8টা 10টা 12টা টপিক, যে টপিক গুলো ইয়েতে আছে, সিলেবাস আছে, শুধু সেইগুলো সম্পর্কে তার হয়তো আইডিয়া আছে, তবুও শুধু পরীক্ষা পাশের জন্য। ওইখান থেকে যদি আমরা মানে বের করে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ এটা সম্ভব। এবং আমরা ওই যে বললাম যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, গ্রামার এবং ভোকাবুলারি, 4টা স্কিল বাদে আমি বলবো যে আরো 2টা স্কিলও আমাদের মানে গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামার তো আমরা দেই, কিন্তু গ্রামার ডেফিনেশন বেস না, যেটা আমি বলেছি অ্যাপ্লিকেশন বেস। আর হচ্ছে ভোকাবুলারিটা, এটা ছোট থেকেই টেক্সটটা অন্তর্ভুক্ত থাকতে হবে, তাহলে সেটা হবে যে ওই ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে যখন কম্প্রিহেনশন পড়তে যায়, সেখানে কিছু বুঝে না, তখন সে ফেল করে বসে। তারপর হচ্ছে গ্রামার, যখন তার সিলেবাস থাকছে না, সিলেবাসের বাইরে থেকে যখন প্রশ্ন করছে, তার কিন্তু নলেজে আছে কিন্তু অ্যাপ্লাই করে নাই বলে ডেফিনেশন মুখস্থ আছে, কিন্তু পরীক্ষা হলে সে প্রয়োগ করতে পারছে না, যার কারণে তার কিন্তু ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন টেস্ট এসে তার একটা মানে এরকম 10% স্টুডেন্ট পাস করছে, 15% স্টুডেন্ট পাস করছে, যেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার আসলে অতীতের যে আমরা গ্যাপটাই এখানে প্রতিফলন হচ্ছে স্যার। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনেক ইনফরমেটিভ অনেক কথাবার্তা বললেন। আসলে এইভাবেই আগানো উচিত, আমিও তাই মনে করি। স্টুডেন্টদের প্রথাগতভাবে যে ভুলগুলো করছে, সেই ভুলগুলো থেকে ওভারকাম করতে হবে। জনকণ্ঠ পরিবার এবং শিক্ষাসাগর পরিবারকে অসংখ্য ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। আমি অনুরোধ করব যে শিক্ষা নিয়ে আমাদের বাংলাদেশে খুব কম কাজ হচ্ছে। শিক্ষাসাগরের যে ঐতিহ্য, এটাকে ধারণ করে যদি শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে আসা যায় স্যার, তাহলে আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। কারণ আমরা অন্য কিছুতে অনেক টকশো হয়, অনেক কিছু গবেষণা হয় বা এই হয়, কিন্তু শিক্ষা নিয়ে আসলে কিন্তু খুব মিডিয়াতে খুব কম কাজ হয়। সেক্ষেত্রে আমি বলবো যে জনকণ্ঠ এবং শিক্ষাসাগরের একটা দায়বদ্ধতা থেকে যদি আরো বেশি এগিয়ে আসে, আমাদের জাতি উপকৃত হবে এবং আমরা উপকৃত হবো, বাংলাদেশ উপকৃত হবে। সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। এটুকুই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ তানভীরুল হক স্যারের কাছ থেকে অত্যন্ত মূল্যবান কিছু তথ্য, ইনফরমেশন এবং দিক নির্দেশনা পেলাম। আশা করি শিক্ষার্থীরা এই দিক নির্দেশনাগুলো মেনে চলে, ফলো করে তাদের প্রতিটা ধাপে সফলতা বয়ে নিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো একজন শিক্ষাবিদের সাথে, আমরা কথা বলবো। আশা করি ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দৈনিক জনকণ্ঠ শিক্ষাসাগর পাতার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।